This conference will now be recorded. তোমরা আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি ম্যাম, আসসালামু জি আলাইকুম ম্যাম। ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম। ম্যাম কথা ক্লিয়ার না ম্যাম। ম্যাম কথা ক্লিয়ার না, কি যেন একটা বাজতেছে কথার সাথে সাথে ম্যাম, কথা বোঝা যায় না। ম্যাম কথা বোঝা যাচ্ছে না। জি না। ম্যাম কথা বোঝা যাচ্ছে না। না ম্যাম, একদমই কথা বোঝা যায় না ম্যাম। কেমন একটা সাউন্ড, ঝিটঝিট টাইপের একটা সাউন্ড করে ম্যাম, কথা বোঝা যায় না একদম। ম্যাম কোনো কথা বোঝা যাচ্ছে না। মাইক্রোফোনের সমস্যা ম্যাম। ম্যাম একটা কথাও বোঝা যাচ্ছে না। জি না। জি না ম্যাম, মাইক্রোফোনটা চেঞ্জ করতে হবে মনে হয় ম্যাম। না ম্যাম বোঝা যায় না। ম্যাম আগের মতোই ম্যাম, বোঝা যায় না। আগের মতো। এই যে এখন 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 ঠিক হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে এখন ক্লিয়ার। ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে? কথা বোঝা যায় এবার? জি ম্যাম। তাহলে ঠিক আছে, আজকে বললাম আজকে আমাদের টপিকটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। Ultrasonography is the most important diagnostic tool, not only gynae and obstetric, also in medical all diseases. So today's topic is ultrasonography. Next, it is introduced. Firstly, it is introduced by Ian Donald. Ian Donald. So it is Ian Donald is called the father of ultrasonography. Yeah, it is used ultrasonography commonly used for the diagnostic test due to the safety, highly safety, more expensive and low cost. এটা কোনো ইনভেসিভ প্রসিডিউর না, সেই জন্য এটা সেফটি, এটা কোনো সাইড এফেক্ট নাই। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে ইউজ করা হয়। এই জিনিসটা আসলে কি, এখানে হচ্ছে কি সাউন্ড ওয়েভ, এখানে 3.5 megahertz frequency is used in abdominal ultrasonography, where the 5 to 7.5 megahertz is used in vaginal ultrasonography. আল্ট্রাসোনোগ্রাফি আমরা এখানে আমরা যে সাউন্ড ওয়েভটা যেটা ইউজ করা হয় এটা আল্ট্রাসাউন্ড, মানে এই সাউন্ডটা আমরা বিয়ন্ড দা অডিও বলে, আমরা কানে শুনতে পারি না, কিন্তু একটা স্ট্রাকচারের উপরে দিয়ে হার্ড স্ট্রাকচার, সফট স্ট্রাকচার, লিকুইড স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর দিয়ে যখন ওয়েভটা পাস করা হয়, সেই ওয়েভ পাস করার মাধ্যমে এটা আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। এক একটা ডিজিজ কন্ডিশনে এক এক রকম ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করে, ঠিক আছে। তার মধ্যে 3 মেগাহার্জ ইউজ করা হয় ফর অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে, আর ভ্যাজিনাল ক্ষেত্রে আরো হাই ফ্রিকোয়েন্সি 7.5 মেগাহার্জ পর্যন্ত ইউজ করা হয়। হ্যাঁ, সো হায়ার ইজ দ্য ফ্রিকোয়েন্সি, মোর উইল বি দ্য রেজুলেশন অফ দ্য ইমেজ, বাট লোয়ার উইল বি দ্য ডেপথ অফ দ্য টিস্যু পেনিট্রেশন। যত বেশি ফ্রিকোয়েন্সি
তত বেশি রেজুলেশন, ইমেজ রেজুলেশন বেশি, কিন্তু তার মানে সে ভিতরে টিস্যু ঢুকতে পারবে না। সুন্দর করে পিকচারটা আরো ভালো করে বোঝা যাবে, রেজুলেশনটা গুড থাকবে যদি ইফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ মোর। কেন ইউজ করি? পটেনশিয়াল ইউজ ফর আল্ট্রাসোনোগ্রাফি ডিউ টু দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাডেনাক্সাল পেলভিক মাসেস। মানে ওভারিয়ান টিস্যু বা ফ্যালোপিয়ান টিউবের যে কোনো মাস থাকে, মানে অ্যাডেনাক্সাল মাস আমরা ডায়াগনোসিস করতে পারি এবং অ্যাসেস করতে পারি। হ্যাঁ, ইভালুয়েশন করা যেতে পারে। ডায়াগনোসিস অফ দ্য পলিসিস্টিক ওভারিজ পসিবল। ইনভেস্টিগেশন অফ পোস্টমেনোপজাল ব্লিডিং সেটা আমরা করতে পারি ডিউ টু দ্য ফর দ্য ইমেজিং এন্ড মেজারমেন্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াল থিকনেস। এন্ডোমেট্রিয়াল থিকনেস আমি এগুলো আমরা পরে ডিসকাশন করব, এরকম করব। দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ম্যানোরেজিয়া। Menorrhagia, causes of menorrhagia, for diagnosis of the fibroid and adenomyosis, we can easily diagnose by the ultrasonography by fibroid and adenomyosis, and monitoring of the follicular number and growth for the IVF. হ্যাঁ, আমরা IVF এর ক্ষেত্রে কত ফলিকল ম্যাচিউর হলো এবং গ্রোথ হলো, নাম্বার হলো, সেই ক্ষেত্রে আমরা মনিটরিং করতে পারি IVF এর জন্য। হ্যাঁ, এটা করা যেতে পারে। এক রিকভারি ফর IVF আর ইক্সি। ইক্সি এবং আইভিএফ এর ক্ষেত্রে যে একটা নেওয়া সেটাও করতে পারি এটা। and evaluation of the pelvic pain, pelvic pain কেন, cause of pelvic pain, এবং তোমার অ্যাসেসমেন্ট করতে পারি। হ্যাঁ, ট্রিটমেন্ট অ্যাসেসমেন্ট করা যেতে পারে। আর স্ক্রিনিং অফ দ্য ওভারিয়ান ক্যান্সার, এটা স্ক্রিনিং প্রসিডিউর হিসেবে ওভারিয়ান ক্যান্সারে আমরা আল্ট্রাসোনোগ্রাফি ইউজ করতে পারি। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি কি কি আছে, কি কম্পোনেন্টস আছে? কম্পোনেন্টস আছে যে ট্রান্সডিউসার প্রোব, একটা প্রোব থাকে আমরা জানি, পিকচার দেখাবো। ট্রান্সডিউসার পালস কন্ট্রোল, সিপিইউ একটা থাকে, সিপিইউ মনিটরিং, সিপিইউ থাকে, ডিসপ্লে যেটা মনিটর থাকে, একটা কিবোর্ড থাকবে, কিবোর্ডের সাথে কার্সার থাকে, আর তারপরে যে স্টোরেজ ডিভাইস এন্ড প্রিন্টার, এই জিনিসগুলো থাকে। যেমন পিকচার গুলো আল্ট্রাসাউন্ড, এই যে আল্ট্রাসাউন্ড মনিটর, দিস ইজ দ্য কিবোর্ড, দিস ইজ প্রোব, এটা হলো ভ্যাজানাল প্রোব, এটা হলো অ্যাবডোমিনাল প্রোব। অ্যাবডোমিনাল প্রোব এখানে থাকে, নিচে সিপিইউ থাকে, প্রিন্টার থাকে আলাদা করে। এই হচ্ছে আমাদের ইয়ে। এখন ডিফাইন করে, ডিফাইনটা হচ্ছে হোয়াট ইজ আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি মিন্স দ্য সাউন্ড ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি হায়ার দেন দোজ হার্ড বাই দ্য হিউম্যান ইয়ার। মানুষ কানে যতটুকু না যেটা কানে শুনতে পারবে না, তার চাইতে মোর ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, it means the sound wave of frequency higher than those heard by the human ear. কান থেকে কানে যতটুকু শোনা যায় তার চাইতে অনেক বেশি হায়ার ফ্রিকোয়েন্সিতে এটা ইউজ করা হয়। আর সেফটি মার্জিন হচ্ছে নো ডেফিনিট কমপ্লিকেশন অফ দ্য ফর ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড when the frequency used is less than 10 মেগাহার্টজ। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কোনো এটা ডায়াগনোসিসের জন্য যে আল্ট্রাসাউন্ড ইউজ করছি, এটা হচ্ছে এটা কোনো ডেফিনিট কমপ্লিকেশন না হয় না, কারণ এই যে ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে লেস দেন 10 মেগাহার্টজ। আল্ট্রাসাউন্ড and diagnostic obstetrics and gynecology used for ranges between the 3 to 8. আমরা যে অবস এবং গাইনিতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 3 to 8 মেগাহার্টজ ইউজ করা হয়। শোনা যায়? আচ্ছা, ওকে। ডায়াগনোসিস আল্ট্রাসাউন্ড টেকনিকে সেক্ষেত্রে আমরা যেটা ফিটাল হার্ট ডিটেকশন যেটা করি সেটা ডপলার আল্ট্রাসাউন্ড যেটা করা হয়, ফিটাল হার্ট ডিটেকশন, এখানে আমরা ফিটাল কনজেনিটাল অ্যানোমালি আমরা ডায়াগনোসিস করতে পারি ডপলার আল্ট্রাসাউন্ড দিয়ে। আরেকটা হচ্ছে রিয়াল টাইম যেটা আমরা যেটা সচরাচর যেটা করা হয় 2D ডাইমেনশন, সেটা 2D তে আমরা নরমালি করি। এছাড়া আপগ্রেডেড ভার্সন গুলো 3D 4D আছে, 3 ডাইমেনশনাল আর 4 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ড করা যায়। আরেকটা হচ্ছে কালার ডপলার। কালার ডপলার আমরা জানি আমরা কনজেনিটাল অ্যানোমালি, আইউজিয়া ডায়াগনোসিস অথবা গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সি, সেগুলির ক্ষেত্রে আমরা কালার ডপলার ইউজ করতে পারি, নরমালি প্রয়োজন হয় না। যে আমরা এই পিকচার গুলি দেখলাম, বিভিন্ন ধরনের আল্ট্রাসাউন্ড পিকচার। এই প্রোব, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবডোমিনাল প্রোব, এটা হলো ভ্যাজানাল প্রোব। হ্যাঁ, ভ্যাজানাল প্রোব এখানে ইউজ করা হয়। আচ্ছা, পোটেনশিয়াল ইউজ ফর দ্য আল্ট্রাসাউন্ড, অনেক সময় গাইনোকোলজিক্যাল কিছু প্রসিডিউরের জন্য আমরা ইউজ করা হয়, যেমন আইওসিটি এবং এন ইমপ্ল্যান্টেশন লোকেশন। হ্যাঁ, কোথায় আইওসিটি অনেক সময় ডিসপ্লেসড হয়ে যেতে পারে, সেটা সেই ক্ষেত্রে আমরা এই আল্ট্রাসাউন্ড গাইডেন্স এটা আমরা রিমুভ করতে পারি। অথবা ট্রিটমেন্ট অফ দ্য ওভারিয়ান সিস্ট অ্যাসপিরেশন অর এক্টোপিক প্রেগন্যান্সি, আমরা আল্ট্রাসাউন্ড গাইডেন্সে আমরা এক্টোপিক প্রেগন্যান্সি যদি থাকে আমরা মেথোট্রেক্সিস দিতে পারি। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড যদি এটা মেথোট্রেক্সিস আমরা টু মানে অ্যাভয়েডেন্স ল্যাপারটমি না করে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে মেথোট্রেক্সিস আমরা দেওয়া যেতে পারে, অথবা ওভারিয়ান সিস্ট অ্যাসপিরেশন করা যেতে পারে।
এটা করা যেতে পারে। আর হচ্ছে স্যালাইন সোনোগ্রাফি ফর ডিলিনিয়েশন অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি। আমরা স্যালাইন সোনোগ্রাফি করে আল্ট্রাসাউন্ড হিস্টারো যেটা করা হয় স্যালাইন হিস্টারোগ্রাফি, সেটা হচ্ছে ইউট্রাইন ক্যাভিটির অবস্থানটা বোঝার জন্য আমরা এটা স্যালাইন সোনোগ্রাফি করা হয়। সাথে সাথে টিউবাল প্যাটেজ টেস্ট আমরা করতে পারি। এটা টিউবাল প্যাটেন্স স্টাডি ইন ইনফার্টিলিটি, এটা আমরা ডাই দিয়ে করা যেতে পারে, অথবা ডাই দিয়ে আমরা যদি এক্সরে দিয়ে করি, অথবা আল্ট্রাসোনোগ্রাফি স্যালাইন হিস্টোগ্রাফি যেটা সেটা করা যেতে পারে। and evaluation of the primary amenorrhea. Primary amenorrhea কি হয়? দেখা যাবে যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অথবা মুলায়ন ডাক এজেনেসিস যেগুলো থাকে, ইউটারাস থাকে কি, সেগুলো আমরা দেখতে পারবো, হ্যাঁ, ডায়াগনোসিস করা পসিবল। আর এখন হচ্ছে প্রিরিকুইজিট। তোমার হচ্ছে কি অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি যখন করবো, ব্লাডার শুড বি ফুল। লোয়ার অ্যাবডোমেন যখন আমরা কোনো ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে অবশ্যই ব্লাডার ফুল থাকতে হবে। কারণ কি, তোমার এখানে সামনেই থাকে ব্লাডার, পিছনে থাকে ইউট্রাস, মাঝখানে কিন্তু কলস অফ ইন্টেস্টাইন গুলো, বাউল গুলোর জন্য তোমার অ্যাকোস্টিক শ্যাডো যেটা আসার কথা সেটা আসতে পারে না ইউট্রাসে। তো সো আমরা ব্লাডার যখন ফুল হয়ে যায় তখন থেকে পুশ করে দিচ্ছি তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, পেলভিক ক্যাভিটি থেকে উপরে উঠে যাচ্ছে। সো ব্লাডার শুড বি ফুল। হ্যাঁ, তারপর কনসার্ন নিতে হবে, ফিমেল অ্যাটেন্ডেন্স অবশ্যই থাকতে হবে, and privacy, gentle maintenance of the gentle precautions and privacy should maintain, and brief gynecological history should taken. আমরা হিস্ট্রিটা আগে নিয়ে নিতে পারি। সবচেয়ে বেটার হয় যে ক্লিনিশিয়ান সে যদি আল্ট্রাসাউন্ড করে, যেমন একটা গাইনোকোলজিক্যাল আল্ট্রাসাউন্ড আমরা নিজেরাই করতে পারি। এক্সামিনেশন ফাইন্ডিংস এর মধ্যে অ্যাবডোমিনাল এবং ভ্যাজিনাল এক্সামিনেশন আমরা ফাইন্ডিংস গুলো অবশ্যই জেনে নিতে হবে। হ্যাঁ, আর টিবিএস এর ক্ষেত্রে কিন্তু ব্লাডার ফুল করার প্রয়োজন হয় না। ব্লাডার ফুল ইজ নট নিডেড, ইট রেঞ্জেস অ্যাবাউট 8 to 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর ওয়্যার এ পেয়ার অফ গ্লাভস পরে নিতে হবে। আমরা পেনিট্রেটিং কি করে ইন্ট্রোডিউস দ্য পেনিট্রেটিংটা কি, ট্রান্সভার্সাল প্রোব যেটা করা হচ্ছে পেনিট্রেটিং, একটা হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাজানা, সেটা হলো পেনিট্রেটিং, আর একটা রকিং পোস্টিরিয়র anterior posterior মুভ করা হয়, স্লাইডিং এটা আছে ল্যাটারাল মুভমেন্ট, এন্ড রোটেটিং সেটা হচ্ছে 45 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এগুলো বেশি তোমার জন্য ইম্পর্টেন্ট না, তোমরা এটা জেনে রাখো টিবিএস এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আলাদা একটা প্রোব থাকে, সেক্ষেত্রে আমাকে ব্লাডার ফুল করার প্রয়োজন হয় না, যেটা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অবশ্যই লাগবে। হ্যাঁ, ড্রব্যাক আছে, আমরা যেটা একটা ভার্জিন একটা পেশেন্টকে কিন্তু আমরা এটা করতে পারি না, কারণ তখন দেখা যাবে ভার্জিনটা কি হয়, এটা ইনটেক্ট থাকে, হাইমেনটা ইনটেক্ট থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি না। অথবা পোস্ট ম্যানোপজাল ওমেন, তো মানে দেখা যাচ্ছে ভ্যাজানাল স্টেনোসিস হয়, তখন এটা পেইনফুল, অনেক সময় করাই যায় না। পোস্ট রেডিয়েশন স্টেনোসিস হতে পারে যখন একটা রেডিয়েশন সি সার্ভিক্স বা অন্যান্য ডিজিজের কারণে যদি রেডিয়েশন দেওয়া হয়, পোস্ট স্টেনোসিস ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে আমরা টিবিএসটা করতে পারি না। চিলড্রেনদের করার, বাচ্চা মেয়েদের করতে পারবো না। হ্যাঁ, আর সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার তাদের ক্ষেত্রে করা যাবে না। আচ্ছা, এখানে আছে কি কি আমরা অবজার্ভ করতে পারি নরমালি, যেটা হ্যাঁ নরমালি আমরা ব্লাডারটা আইডেন্টিফাই করতে পারি, ইউট্রাসটা করতে পারি, ইউট্রাসের সাইজটা নরমাল 6 to 8 লেংথে into 5 into 4 length, wide and width। হ্যাঁ, 6 to 8 সেন্টিমিটার into 5 সেন্টিমিটার into 4 সেন্টিমিটার। পজিশন অ্যান্টিভার্টেড থাকতে পারে, রেট্রোভার্টেড থাকতে পারে। আমরা মায়োমেট্রিয়াম দেখি, হোমোজেনিসিটি আমরা দেখা যায়। সার্ভিক্স দেখবি সার্ভিক্সে কোনো গ্রোথ আছে কিনা, লাইক পলি, ফাইব্রয়েড। এন্ডোমেট্রিয়াল লাইনিংটা আমরা বুঝতে পারি। এন্ডোমেট্রিয়াল থিকনেস যদি থাকে, আমরা এন্ডোমেট্রিয়াল থিকনেসটাও আমরা ডায়াগনোসিস করতে পারি। বাইলেটারাল ওভারিস, হ্যাঁ, ওভারি গুলো আমরা ডায়াগনোসিস করা যায়। ওভারি নরমাল ওভারি অথবা কোনো অ্যাডেনেক্সাল মাস যদি থাকে, ওভারিয়ান আর ফ্যালোপিয়ান টিউবাল মাস যদি থাকে, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি বাই দ্য আল্ট্রাসোনোগ্রাফি। অ্যাবডোমিনাল এন্ড পারভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফি both are important diagnostic tool for the diagnosis of the adnexal masses। and Doppler study করা যেতে পারে। কালার ডপলারতে আমরা কি কি দেখি, আমরা ব্লাড ফ্লো ক্যান আইডেন্টিফাই। আমরা জানি যে ব্লাড ফ্লো, নরমাল ব্লাড ফ্লো হতে পারে, যদি ম্যালিগনেন্সি থাকে ইনক্রিজ ভাস্কুলারিটি, তোমাদেরকে আমি আগে অনেকবার বলেছি ইনক্রিজ ভাস্কুলারিটি, হ্যাঁ, ডাইলেটেড ভ্যাসেল ইনক্রিজ ভাস্কুলারিটি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি। আবার যদি নো অ্যাবসেন্ট অথবা রিভার্স অথবা লো ভাস্কুলারিটি যদি
থাকে in case of pregnancy সেক্ষেত্রে আমরা এর diagnosis করি may be the important causes of the placental insufficiency leading to IUGR। ঠিক আছে, ওটা আমরা কালার ডপলার এই সমস্ত ক্ষেত্রে ইউজ করতে পারি। নরমালি আমাদের কালার ডপলার ইউজ করা দরকার নেই। গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি ডায়াগনোসিস করার জন্য করি, আর হচ্ছে যদি তোমার প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা আইইউজিআর ডায়াগনোসিস করার জন্য করতে পারি। আচ্ছা, ফ্লুইড ইন পাউচ অফ ডগলাস সেটাও ডায়াগনোসিস করতে পারি, কি পরিমাণ কত এমএল ফ্লুইড আছে। যেমন হচ্ছে আমরা পাউচ অফ ডগলাসের ফ্লুইড কোথায় থাকে, পিআইডি তে থাকে। হ্যাঁ, পিআইডি তে সেভাবে ডায়াগনোসিস করতে পারি। সো ফাইন্ডিং অফ অবজারভেশন এটা ইম্পর্টেন্ট, and scanning technique orientation এখানে এটা বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, স্ক্যানিং প্ল্যান কি আমরা সার্জাইটাল সেকশনে লংজিটিউডাল সেকশন, ভার্টিক্যাল সেকশন বা অ্যান্টিপোস্টার সেকশন বলে, অথবা কর্নার সেকশন নিতে পারি, অথবা লেফট রাইট ওরিয়েন্টেশন ট্রান্সডিউসার। তো বললাম যে অ্যাবডোমিনাল ক্ষেত্রে, ট্রান্স অ্যাবডোমিনাল ক্ষেত্রে 3.5 to 5 মেগাহার্টজ, আর ট্রান্স ভ্যাজানাল ক্ষেত্রে 5 to 8 মেগাহার্টজ। বিগ মাস হলে আবার তখন ব্লাডার এমটি দরকার, তখন আমার দরকার নেই যে আমার বিগ মাস একটা ওভারিয়ান মাস অথবা বিগ ফাইব্রয়েড মাস, সেক্ষেত্রে ব্লাডার ফুলটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখন রিপোর্টিং এর ক্ষেত্রে ফাইন্ডিংস আমাকে অবশ্যই বলতে হবে ইউটেরাসের সাইজ, আমরা সার্ভিক্সের অবস্থানটা, অ্যান্টিভার্টেড অর রেক্টিভার্টেড, এন্ডোমেট্রিয়াল থিকনেসটা, ডিসিডুয়াল এনি রিঅ্যাকশন প্রেজেন্ট যদি থাকে কেস অফ প্রেগন্যান্সি, আর্লি প্রেগন্যান্সি, and uterine cavity abnormality and cervical abnormality can diagnose in the reporting findings. Adnexal এর ক্ষেত্রে আমরা যেটা বললাম হাইড্রোসালফিক্স, ওভারিয়ান সিস্ট and PCO can diagnose। ঠিক আছে, হাইড্রোসালফিক্স কি তোমার ফ্যালোপিয়ান টিউবে কালেকশন অফ দা ফ্লুইড, hydrosalpinx, and ovarian cyst can diagnose also PCO, polycystic ovarian disease আমরা কিন্তু diagnosis করতে পারি by the ultrasonography, better illumination by the TBS, and also pouch of Douglas free of fluid ভালো নরমাল থাকবে, or sometimes presence of solid mass থাকতে পারে, or other pathology। নরমাল পেলভিক অ্যানাটমির ক্ষেত্রে আমরা জানি যে ইউটারাসটা কোথায়, নেক্সট টু ব্লাডার। মাঝখানে লুপ অফ ইন্টেস্টাইন থাকে ইন বিটুইন দা ব্লাডার এন্ড ইউটারাস। সেক্ষেত্রে আমরা আগে ইউটারাসের সাইজটা আমাদের জানতে হবে। পিউবার্টার যেটা তোমার মিস হওয়ার আগে, পিউবার্টির আগে এটা সাইজ 1 to 3.3 সেন্টিমিটার হতে পারে, আর ওয়াইড 0.5 to 1 থাকতে পারে। নালিপ্যারাসের ক্ষেত্রে 7 into 4 into 4 সেন্টিমিটার, কিন্তু মাল্টির ক্ষেত্রে 1.2 সেন্টিমিটার বেড়ে যাবে। হ্যাঁ, মানে হলো 8 পর্যন্ত হয়ে যেতে পারে, 8.2 8.5 পর্যন্ত আমরা এভারেজ হয়ে যেতে পারে, 8 into 5 into এরকম হতে পারে। তারপর হচ্ছে পোস্ট ম্যানেজেবল ক্ষেত্রে আবার ছোট হয়ে যায়, সেটা 3.5 to 6.5 পর্যন্ত হতে পারে। এ হচ্ছে। আর হচ্ছে মায়োমেট্রিয়াম যেটা, সেটা মায়োমেট্রিয়াম হোমোজেনেসিটি আমরা দেখি নরমালি, কিন্তু যদি এটা লো ইকুইজেনিসিটি, হাইপোইকুইক শ্যাডো আমরা পেতে পারি যখন এটা মায়োমেট্রিয়ামে ইন্টারমোরা একটা ফাইব্রয়েড থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এরকম হতে পারে। আর হচ্ছে ভাস্কুলারিটিও দেখা যেতে পারে কালার ডপলারে। দেখো প্রোব, এখানে এই যে দিস ইজ ইউট্রাস, আর দুই পাশে দুইটা ছোট ছোট ওভারি, দেখো দিবে নরমাল ফাইন্ডিং। এটা হচ্ছে কি ট্রান্সভার্স সেকশনে, মানে দ্যাট ইজ দ্য কর্নার সেকশন যদি করি। হ্যাঁ, আর লংজিটিউডিনাল সেকশন মানে স্যাজিটাল সেকশনে যদি করি, তাহলে এই যে ইউট্রাসটা, এইভাবে ইউট্রাস এসে এখানে সার্ভিক্স দেন ভ্যাজাইনা। এটা হচ্ছে তোমার, এই দেখো লংজিটিউডিনাল সেকশন যখন আমি করব তখন প্রোবটাকে এই লংজিটিউডে নিবে, কিন্তু ট্রান্সভার্স দ্যাট ইজ দ্য কর্নার সেকশনের ক্ষেত্রে ট্রান্সভার্সলি আমি এটা প্লেস করব। ঠিক আছে, এই হচ্ছে আমরা প্লেসমেন্ট। এখন এন্ডোমেট্রিয়াল থিকনেস এর ক্ষেত্রে থিকনেস এন্ড টেক্সচার আফটার ম্যানার কি চেঞ্জেস সাইক্লিক্যালি, আমরা জানি তোমার প্রলিফারেটিভ ফেজে একরকম, আফটার ম্যানারকে প্রলিফারেটিভ সাইজে যেমন হবে, আমরা সিকিউটরি ফেজে কিন্তু থিকনেসটা বেড়ে যাবে। ঠিক আছে, আর মিনস্ট্রুয়াল ফেজে, আর্লি মিনস্ট্রুয়াল ফেজে একরকম থাকবে, ব্লাড শ্যাডো থাকবে, অ্যানোইক ব্লাড শ্যাডো, ব্লাডের পিকচার বা ওয়াটার পানির পিকচারটা কিন্তু অ্যানোইকিক ব্ল্যাক থাকবে। এই দেখো আর্লি মিনস্ট্রুয়াল ফেজে অ্যানোইকিক, দ্যাট ইজ দ্য ব্লাড মিনস্ট্রুয়াল ফেজে। এটা তখন হচ্ছে তখন ভেরি থিন হয়ে যাবে, যে শেডিং হয়ে যাচ্ছে, সুতরাং এটা 1 to 4 মিলিমিটার হয়ে যাবে অ্যান্টিপোস্টার ডায়ামিটারে। কিন্তু প্রলিফারেটিভ ফেজে এটা কিন্তু
আইসোইকুইক, হ্যাঁ, or slightly hyperechoic থাকবে, এটা সাইজ 4 to 8 মিলিমিটার পর্যন্ত হবে। কিন্তু লেট প্রলিফারেটিক ফেজে সেটা কিন্তু মাল্টি লেয়ার্ড ম্যান্ডোমিটার, মানে তোমাকে সে আরো বেশি সাইজ বেড়ে যাবে। তো সিক্রেটরিক ফেজে ইকোজেনিকসিটি থাকবে 8 to 16 মিলিমিটার, দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, 8 to 16 মিলিমিটার সিক্রেটরি ফেজে হয়ে যাবে। ঠিক আছে, আর এই আউটলাইনটা রেগুলার আছে কিনা, ইরেগুলার আছে কিনা, অথবা একটা পলিপয়েডাল গ্রোথ হতে পারে অথবা সাবমিউকোজাল গ্রোথ হতে পারে, সেটা কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডে ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, আর অ্যামেনোরিয়া অলিগোমেনোরিয়ার ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে অ্যামেনোরিয়া যদি এটা তোমার হচ্ছে অ্যানোভুলেটরি পেজ যদি হয়ে থাকে, তাহলে সিক্রেট তোমার প্রলিফারেটিভ পেজে তোমার 60 মিলিমিটার পর্যন্ত হয়ে যেতে পারে আনঅপোজ এস্ট্রোজেনিক জন্য। হ্যাঁ, ওভুলেশন না হলে সেটা ওই তোমার এটা আনঅপোজ এস্ট্রোজেনের জন্য হাইপার ইয়াটা এন্ডোমেট্রিয়ামটা হাইপার গ্রোথ হয়ে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আর পোস্ট মেনোপজাল আমাদের কিন্তু অ্যাট্রোফি থাকার কথা, এন্ডোমেট্রিয়াল এটা অ্যাট্রোফি থাকার কথা। যদি এটা হাইপারপ্লাস্টিক থাকে, গ্রোথ যদি মোর দেন 10 মিলিমিটার, 1 দুই পাশে যদি 8 মিলিমিটার, দ্যাট ইজ দ্য or more than 10 মিলিমিটার থাকে, তাহলে বুঝতে হবে যে এটা অ্যাবনর্মাল। ইউজুয়ালি অ্যাট্রোপি থাকবে লেস দেন 4 মিলিমিটার থাকার কথা, কিন্তু যদি এটা শেডিং মোর দেন 8 মিলিমিটার, তখন হবে ইন্ডিকেশন ফর দ্য বায়োপসি। ঠিক আছে, এটা আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে এভারেজ থিকনেস প্রলিফারেটিভ 2 to 4 মিলিমিটার, সিক্রেটরি ফেজ 14 মিলিমিটার, 60 মিলিমিটার পর্যন্ত হতে পারে। This is normal uterine cavity and the endometrial thickness. This is uterus. আর দিস ইজ কোলাপস এন্ডোমেট্রিয়াম, কোলাপস এন্ডোমেট্রিয়াম, এখানের মধ্যে কোনো হাইপারপ্লাসিয়া নাই, কিছু নাই, নরমাল। দেন হচ্ছে আমরা ওভারির ব্যাপারে, ওভারি দেখতে পারি নট ইজিলি সিন ডিউরিং দ্য ট্রান্স অ্যাবডোমিনাল, ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে খুব ভালো বোঝা যায় না, কিন্তু টিবিএস এ সুন্দর করে বোঝা যাচ্ছে। তারপরে বোঝা যায় না যে তা না যায়, কিন্তু মানে খুব ভালো করে ইলিমিনেশনটা খুব ভালো হয় না, ছোট ছোট স্ট্রাকচার কি আর বুঝবো। ওভার স্ট্রাকচার anteromedial to the internal iliac vessels, TPS. Size size varies normal hormonal status এর উপরে। adolescence এর ক্ষেত্রে 4.2 cubic centimeter, প্রি ম্যানোপজাল না, আচ্ছা অ্যাডাল্ট এর ক্ষেত্রে, হ্যাঁ অ্যাডাল্ট এর ক্ষেত্রে 9.8 মিলিমিটার স্কয়ার সেন্টিমিটার, আর পোস্ট ম্যানোপজাল ক্ষেত্রে 5.8 স্কয়ার মিলিমিটার এই পর্যন্ত হতে পারে। আর এটা স্মল রাউন্ডেড অ্যানোয়েকিক, সো এটা ব্ল্যাক আমরা শ্যাডো দেখতে পাবো। ঠিক আছে, এটাকে ফলিকল বোঝা যাবে, যখন ফলিকল থাকে তখন কিন্তু তার মধ্যে আলাদা করে একটা ছোট ছোট ফলিকুলার শেপ দেখা যাবে, এটা টিবিএস খুব ভালো বোঝা যাবে। আর পোস্ট মেনোপজাল ক্ষেত্রে পোস্ট মেনোপজাল লেডির ক্ষেত্রে ওভারে অনেক সময় ডায়াগনোসিস করা যায়। আর ফাংশনাল সিস্ট আর সলিটারি মেজার অ্যাবাউট 4 to 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার পর্যন্ত আমরা যদি একটা ফাংশনাল সিস্ট থাকে, এটা 7 সেন্টিমিটার পর্যন্ত আমরা নরমাল বলি, তোমাদেরকে আগে বলা হয়েছে। ঠিক আছে, এটা ইউটারাসের পিকচার, দেখো এখানে কিন্তু প্রলিফারেটিভ ফেজ ও এন্ডোমেট্রিয়াল থিকনেস প্রলিফারেটিভ ফেজে আছে। ঠিক আছে, আর দিস ইজ ওভারি, নরমাল ওভারি, দিস ইজ ইউটারাস উইথ এখানে একটা ফাইব্রয়েড আছে, হ্যাঁ এখানে হচ্ছে এই জায়গাতে একটা ফাইব্রয়েড আছে, আর এখানে হচ্ছে পোস্টার ওয়ালে একটা ফাইব্রয়েড আছে, দেখো ব্ল্যাক একটা শ্যাডো একটা পোস্টার ওয়ালে, আর এখানে হচ্ছে অ্যান্টেরিয়র ওয়ালে এটা ইয়াকে মায়োমেট্রিয়াম থেকে পুশ করতেছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে, আর এখানে পোস্টার ওয়ালে একটা ফাইব্রয়েড আছে। আমি জানি না বোঝা যায় কিনা, তোমরা কি বুঝতে পারছো? পিকচারগুলো কি দেখা যায়? পিকচারগুলো বোঝা যায়? বলো, কথা বলো। হ্যালো, জি ম্যাম। তোমরা পিকচারগুলো কি বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখা যাচ্ছে এই পিকচার? এই যে একটা ফাইব্রয়েড ব্ল্যাক শ্যাডো দেখতে পাচ্ছ পোস্টেরিয়র ওয়ালে, হ্যাঁ এগুলো দেখো, হ্যাঁ বুঝতে পারছো? এই যে এই পুরোটা কিন্তু এই হচ্ছে ইউটেরাস, দেখো এই হচ্ছে ইউটেরাসের শ্যাডো, হ্যাঁ মাঝখানে এই যে সাদা সাদা শ্যাডো দেখছো এন্ডোমেট্রিয়াম, দিস ইজ এ ওভারি, আর এখানের মধ্যে পুরোটা ইউটেরাসের এই পিকচারের মধ্যে এই মাঝখানে দেখো ডিফারেন্ট একটা শ্যাডো, নরমাল ইউটেরাল শ্যাডো থেকে একটু ডিফারেন্ট। আর আমরা জানি ফাইব্রয়েডের মধ্যে একটা ক্যাপসুল থাকে, সিডো ক্যাপসুল থাকে, সেটা কিন্তু নরমাল মায়োমেট্রিয়াম থেকে একটু ডিফার করে।
এটা, হ্যাঁ। আর এদিকে আবার পোস্টুরালে, এটা দিস ইজ অ্যান্ট্রিওল পুশিং দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, and this is another shadow and posterior wall of the uterus. This is anterior wall and this is posterior wall of the myometrium. সাবমিউকাস ফাইব্রয়েড হতে পারে। সাবমিউকাস ফাইব্রয়েড বিগ একটা ফাইব্রয়েড সাবমিউকাস, এটা কিন্তু পুশিং দা আউটার সেরাস কোটিংটা করতেছে। যদি এটা এখানে দেখো, এরকম একটা পিকচার দেখা যাচ্ছে, এটা সাবসেরাস ভ্যারাইটি, সরি সাবমিউকাস ভ্যারাইটি। সাবমিউকাস ভ্যারাইটিটা যেটা পুশিং দা এন্ডোমেট্রিয়াম, পুশিং তোমার এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে সেটা চলে আসছে সাবমিউকাস ভ্যারাইটিটা, হ্যাঁ। আর সামনে এই যে ব্লাডার আছে, ঠিক আছে, এটা এরকম হতে পারে। আর submucous variety, this is submucous variety, দেখো tissue the endometrial cavity, submucous variety। আর এখানে আছে, হ্যাঁ, এখানে আরেকটা ফাইব্রয়েড, পোস্টেরিয়র ফাইব্রয়েড, যে আগের পিকচারটা দেখাচ্ছে এরকম পোস্টেরিয়র ফাইব্রয়েড। এখানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটাকে পুশ করছে না, কিন্তু এটা মায়োমেট্রিয়ামে বসে আছে, ইন্টারমুরাল ভ্যারাইটি, ঠিক আছে। আবার হচ্ছে হেটারোজেনাস প্রেগন্যান্সি। হেটারোজেনাস প্রেগন্যান্সির মধ্যে হচ্ছে কি, এখানে দেখো রাইট টিউবাল জেস্টেশনাল স্যাক, এখানে একটা টিউবের মধ্যে জেস্টেশনাল স্যাক, আর এখানে হচ্ছে ইন্ট্রাইটাল জেস্টেশনাল স্যাক একটা আছে, দুইটা। দেখো হেটারোজেনাস প্রেগন্যান্সি মানে হচ্ছে তোমার টিউবের জেস্টেশনাল স্যাক আছে, আবার ইন্ট্রাইটাল প্রেগন্যান্সি আছে, এটা হলো হেটারোজেনাস প্রেগন্যান্সি। হেটারোজেনাস প্রেগন্যান্সি দেখো টিউবে একটা আছে, আবার endometrial ক্যাভিটিতে আছে, endometrial ক্যাভিটি জেস্টেশনাল স্যাক উইথ ফিটাল পোল। এখানে অবশ্যই ফিটাল পোলটা দেখা যাচ্ছে না, অনলি জেস্টেশনাল স্যাক, হ্যাঁ। আর যদি টিউবে যদি থাকে একটু প্রেগন্যান্সি, এমন একটা পিকচার থাকবে, হ্যাঁ। যদি এটা ইনট্যাক্ট থাকে, তাহলে এরকম একটা রাউন্ড শ্যাডো উইথ ফিটাল পোল, জেস্টেশনাল স্যাক উইথ ফিটাল পোল, সেটা হতে পারে। এটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। পিকচারে দেখা পলিসিস্টিক ওভারির পিকচারটা এরকম মাল্টিপল সিস্টিক অ্যাপিয়ারেন্স, হ্যাঁ। আমরা যেটা জানি পলিসিস্টিক ওভারিতে আমরা যেটা এরকম থাকে, এই ধরনের একটা পিকচার পাবো। আচ্ছা, এখন অবস্টেট্রিক ইউজটা কেমন? হ্যাঁ, অবস্টেট্রিক ইউজের মধ্যে নরমাল প্রেগন্যান্সিতে আর্লি প্রেগন্যান্সি স্ক্যান আমরা করি, আর্লি প্রেগন্যান্সি মিডস প্রেগন্যান্সি স্ক্যান করতে পারি, যেটা অ্যানোমালি স্ক্যান বলা হয়, আর লেট প্রেগন্যান্সি স্ক্যান করতে পারি, হ্যাঁ। অথবা অ্যাবনর্মাল প্রেগন্যান্সি, যেটা একটু প্রেগন্যান্সি, সেগুলো করতে পারি না। আর্লি প্রেগন্যান্সি ফর ডিটেকশন, মানে ডিটেকশন অফ দ্য ট্রাইসোমি 10 to 13 উইকস এ আমরা ডায়াগনোসিস করতে পারি, আর 5 to 8 উইকস এর মধ্যে বেস্ট ফর ডিটেকশন অফ দ্য এক্টোপিক প্রেগন্যান্সি। এরপরে দেখা যায় রাপচার হয়ে যেতে পারে, হ্যাঁ। এই আর্লি যদি পেন নিয়ে আসে, এক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করা পসিবল 5 to 8 উইকস এ। আচ্ছা, কমন প্রসিডিওর কি কি অবস্টেট্রিক ultrasonography useful for clinical test for establishment of the presence of the living embryo or fetus. Living embryo or fetus আমরা presence of the living embryo or fetus, and then establishment the age of the pregnancy, age জানতে পারি। diagnosis of the congenital abnormality, আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে বের করতে পারি। আবার আর্লি সেকেন্ড ট্রাইমেস্টার, যেটা আমরা অ্যানাটমিক্যালি 30 উইকস এর মধ্যে ডায়াগনোসিস করা পসিবল। and হচ্ছে ইভালুয়েশন অফ দ্য পজিশন অফ দ্য ফিটাসের পজিশন আমরা জানতে পারি, পজিশন অফ দ্য প্লাসেন্টা, হ্যাঁ, প্লাসেন্টার পজিশন এটা কি নরমাল আর abnormal, তোমাকে প্লাসেন্টা টিবিয়া অথবা অ্যাব্রাপশন প্লাসেন্টা ডায়াগনোসিস করা যাবে, ইউটারাসের পজিশন আমরা জানতে পারি। তারপর মাল্টিপল প্রেগন্যান্সি, আর্লি ট্রাইমাস্টার বিশেষ করে আমরা মাল্টিপল প্রেগন্যান্সি, আর লেটও পারবো, থার্ড ট্রাইমাস্টারে পারবো, ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টারে আমরা করতে পারি। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ amniotic fluid around the body, amniotic fluid assessment আমরা করতে পারি, ঠিক আছে। দেন ওপেনিং আর শর্টেনিং অফ দ্য সার্ভিসেস সাইজটা আমরা জানতে পারি, and assessment of the fetal growth, হ্যাঁ, সেটা fetal growth আমরা করে আইওজি ডায়াগনোসিস করতে পারি, and fetal well-being also। আচ্ছা, এক্ষেত্রে তোমাদেরকে আগে বলা হচ্ছে একটা অপারেশনের মধ্যে loose wire fitting and 2 pieces of outfit for examination, আমরা দুটো শীট নেই, শীট নিয়ে আমরা এটাকে পেশেন্ট যখন শোবে, নিচে একটা শীট রাখি, অ্যাবডোমেনটাকে এক্সপোজ করে আপার পার্টে আরেকটা শীট নেওয়া হয়। অনলি দ্য লোয়ার অ্যাবডোমেন এরিয়া নিডস টু বি এক্সপোজ ডিউরিং প্রসিডিউর, আমার লোয়ার অ্যাবডোমেনটা শুধু এক্সপোজ করতে হবে। আর্লি প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড ফুল ব্লাডার ইজ নেসেসারি, আমরা আর্লি প্রেগন্যান্সি ডায়াগনোসিস করার জন্য কিন্তু অবশ্যই ফুল ব্লাডার লাগবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে কি টিবিএস এর ক্ষেত্রে এমটি ব্লাডার,
আর ইকুইপমেন্টের কথা তো বললাম না, ট্রান্সডিউসার, কনসোল ট্রান্সডিউসার, অ্যাবডোমিনাল প্রোব অর এন্ডোসার্ভাইকাল প্রোব বা ভ্যাজিনাল প্রোব ইউজ করতে পারে, ট্রান্সরেক্টাল প্রোব ইউজ করা যায়, ভিডিও ডিসপ্লে স্ক্যানও করা যেতে পারে। এতে দিস ইজ প্রোব। দিস ইজ ভ্যাজিনাল প্রোব। আচ্ছা, এক্ষেত্রে পেশেন্টের পজিশন করতে হবে লাইং ফেস আপ অন এক্সামিনেশন টেবল, ক্যান বি টিল্ট অর মুভ। আচ্ছা, তারপর সে মানে ডর্সাল পজিশনে শোবে। তারপর একটা ওয়াটার বেস জেল দিতে হবে। হ্যাঁ, আমরা একটা জেলি ইউজ করি। ট্রান্সডিউসার মেক্স সিকিউর কন্টাক্ট উইথ দ্য বডি, এলিমিনেট এয়ার পকেট বিটুইন দ্য ট্রান্সডিউসার এন্ড দ্য স্কিন। আমরা জেলিটি ইউজ করি মাঝখানে যেন কোনো এয়ার না থাকে, তাহলে আমাদেরকে এই যে আমরা সাউন্ড ওয়েভটা যাতে পাঠাচ্ছি আমাদের এটাকে পিটফল হয়ে যাচ্ছে, আমরা ঠিক মতো আমরা হবে না। আমাদের অ্যাকুরেট ডায়াগনোসিসের জন্য সেটা আমরা জেলিটা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, তারপরে মানে মাঝখানে যেন এয়ার না আসে। Press the transducer firmly against the skin in various location. আমার যে লোকেশন আমি দেখতে চাই, ইউট্রাস দেখতে চাই নাকি ওভারি দেখতে চাই, সেই লোকেশনে আপার অ্যাবডোমেনে যেমন আমরা কি লিভারটা দেখি, কিডনিটা দেখি, সেই পজিশনে কিন্তু গল ব্লাডারটা দেখি, সেই পজিশনে আমরা ট্রান্সডিউসারটা ইউজ করা হবে। সুইপিং ওভার দ্য এরিয়া অফ ইন্টারেস্ট, যে পজিশনে আমার দরকার সেই পজিশনে আমরা সুইপ করে নিয়ে যাব ট্রান্সডিউসারটা। Angling the ultrasound beam from the further location to better see the area of the concern. আমরা অ্যাঙ্গেল করব আমার কোন পজিশনে আমার জন্য দরকার, ঠিক আছে। and transabdominal ultrasound perform much like a gynecological examination. আমরা transvaginal examination করে gynecological examination করা হয়, introducing into the vagina after the patient empties the bladder, lying on back, possibly with her feet in triple. তাহলে কি তোমাকে এখানে ভ্যাজানাল যখন ট্রান্সভ্যাজানাল এক্সামিনেশন শুধুমাত্র আমরা গাইনোকোলজিক্যাল ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা ইউজ করা হয়, অন্য ক্ষেত্রে করা হয় না। আচ্ছা, ultrasound examination is painless. It is a painless, fast and easy, no discomfort from the pressure. কোনো ডিসকমফোর্ট পাওয়া যাবে না, এটা একটা সেজন্য একটা মানে পেইনলেস একটা এক্সামিনেশনিং টুল। ইফ স্ক্যানিং ইজ পারফর্ম ওভার দ্য এরিয়া অফ টেন্ডারনেস, ইউ মে ফিল প্রেশার অর মাইনর পেইন ফ্রম দ্য ট্রান্সডিউসার। যদি পেইন থাকে স্লাইট একটু ব্যথা পাওয়া যেতে পারে। আর টিবিএস এর ক্ষেত্রে মিনিমাল ডিসকমফোর্ট অ্যাজ দ্য ট্রান্সডিউসার ইজ মুভড ইনটু দ্য ভ্যাজানা। খুব অল্প পরিমাণে আমরা মুভ করা হয় এবং এই মুভমেন্টের সাধারণত মিনিমাম ডিসকমফোর্ট হচ্ছে। আর আমরা যে জেলটা ইউজ করা হয় সেটা আমরা পরবর্তী সময় এক্সামিনেশন পরে আমরা এটা মুছে ফেলি আর রাখি না। আচ্ছা, এখন হচ্ছে আর্লি জেস্টেশনাল সাইন অফ প্রেগন্যান্সি। আমরা একটা ডিসাইডুয়াল রিঅ্যাকশন হতে পারে, এটা হচ্ছে ডিসাইডুয়াল চেজ এখানে পাইতে পারি। আর এটা হচ্ছে গেস্টেশনাল স্যাগ, দিস ইজ গেস্টেশনাল স্যাগ আর দিস ইজ ইয়াক স্যাগ। এন্ড এটা আমি অ্যাবসেন্টেড লোকেশনে পাবো। আর ইয়াক স্যাগ সিন অ্যাবাউট 5.5 weeks, 5.5 weeks with the যখন হচ্ছে বিটা এসিজি লেভেল 7,000 এ আমি বিটা এসিজি লেভেলে, তখন আমি জাস্ট ইউএসএটা 5.5 উইকস পাবো। এখানে ডবল একটা শ্যাডো পাবো, যেটা ইয়াক স্যাক আর এটা টোটাল জেস্টেশনাল স্যাক। ইয়াক স্যাক থাকবে আর এখানে পিটার পোলটা থাকবে। ইয়াক স্যাকটা দেখা যায় 5 weeks of gestation, differentiate from the pseudo gestational sac, are seen 20 mm diameter abdominally আর 8 mm diameter vaginally. আমি 20 মিলিমিটার হলে আমরা পার অ্যাবডোমিনালি দেখতে পারবো, কিন্তু আর বেটার দেখা যাবে 8 মিলিমিটার হতে হতে কিন্তু আমরা ট্রান্সভ্যাজানালি দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে দিস ইজ ইয়াক্স জেস্টেশনাল স্যাক এন্ড দিস ইজ ইয়াক্স স্যাক। জেস্টেশনাল স্যাক দেখো, দিস ইজ ইয়াক্স স্যাক। 6 উইকস এ ভ্যাজানালি, এই যে 6 উইকস এ এটা কিন্তু 6 উইকস এ এখানে কিন্তু আমরা ফিটাল হার্ট বিটটা আমরা বুঝতে পারি। 18 মিলিমিটার যখন এটা হয়ে যাবে আর
18 মিলিমিটার হয়ে যাচ্ছে আর ট্রান্সভেজানালি তখন ভ্যাজানালি 18 মিলিমিটার, ট্রান্সভেজানালি 25 মিলিমিটার। হ্যাঁ, মিলিমিটারে তখন কিন্তু আমরা ফিটাল হার্টবিট, এটা ইউজুয়ালি 6 উইকস তখন বোঝা যাবে। এই ক্ষেত্রে কিন্তু ফিটাল হার্টবিট ক্লিয়ারলি বোঝা যাওয়ার কথা। আর দিস ইজ সিআরএল, পুরা ক্রাউন র্যাম লেন্থ আমরা তখন ডায়াগনোসিস করতে পারি। কাউন্ট র্যাম ল্যাম্প সেটা করতে পারি। জেস্টেশনাল এখানে ফিটাল পোল ভালো করে বোঝা যাওয়ার কথা না, এখানে ইয়াক স্যাক আর হচ্ছে ফিটাল পোল। ইয়াক স্যাক, দিস ইজ ইয়াক স্যাক আর দিস ইজ ফিটাল পোল। ইয়াক স্যাক, ফিটাল পোল, ঠিক আছে। তবে জেস্টেশনাল স্যাক 4 to 6 উইকস এ তুমি পাবা, বোঝা যাবে, বিশেষ করে টিবিএস। ইয়াক স্যাক 5 to 6 উইকস এ পাবা, ফিটাল পোল পাবা 6 to 7 উইকস এ, আর কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাবা 6 to 7 উইকস। তোমাদের এটা জিজ্ঞেস করতে পারে কার্ডিয়াক অ্যাক্টিভিটি আমরা যে মিস অ্যাবর্শন অথবা যে অ্যাবর্শনে আমরা কখন আমরা কনফার্ম করতে পারবো যে আমার প্রেগন্যান্সি আমরা 6 উইকস এ যখন কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাবো তখনই। জেস্টেশনাল স্যাক কিন্তু 4 to 5 উইকস এ পেয়ে যাচ্ছে, কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটি ফিটাল পোল পাবো 6 to 7 উইকস এ, তখন আমরা কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাবো, ঠিক আছে। যদি পাই তখন আমরা এটাকে বলবো যে তোমার অ্যালাইভ প্রেগন্যান্সি। কিন্তু failed early pregnancy refers to death of embryo and therefore miscarriage. যদি আর্লি প্রেগন্যান্সিতে আমি ডেট কখন, যখন এমব্রায়োটার মধ্যে এমব্রায়োতে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি যদি না পাই তখন সেক্ষেত্রে আমরা ডেড ফিটাস বলবো। যে মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ এমব্রায়োনিক ডেথ ইজ দ্য ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তোমাদেরকে যখন অ্যাবর্শন করানো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ কি ছিল? ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, সেটা কিন্তু ডায়াগনোসিস করা যাবে। আর রেডিওলজিক্যালি প্রেগন্যান্সি ক্যান কনসিডার নন ভায়াবল টিবিএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে হার্টবিট, নো হার্টবিট মোর দেন 7 মিলিমিটার, মোর দেন 7 মিলিমিটার নো হার্টবিট। 7 মিলিমিটার হলো আসলে তুমি যদি 25 মিলিমিটার হয়ে যাচ্ছে কোন এমব্রায়ো, যদি এক নাম্বার হচ্ছে হার্টবিট, তুমি এমব্রায়ো পাচ্ছ 7 মিলিমিটার হয়ে গেছে, এমব্রায়ো পাচ্ছ কিন্তু হার্টবিট পাচ্ছ না, এটা একটা হলো নন ভায়াবল। অথবা তুমি ফিটাল পোল পেয়ে গেছো উইদাউট নো এমব্রায়ো, ফিটাল পোল আমি এই তোমার ডায়ামিটার মোর দেন 25 মিলিমিটার, কিন্তু তুমি সেক্ষেত্রে ফিটাল এমব্রায়ো, ফিটাল পোল, ইন দ্যাট কেস এটাকে আমরা ব্লাইটিডোভাম বলবো, ঠিক আছে। জিনিসটা মনে রাখো, 25 মিলিমিটার যদি হয়ে যায়, 25 to 30 মিলিমিটার, দ্যাট ইজ দ্য 3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে জেস্টেশনাল স্যাক উইদাউট ফিটাল পোল, ইন দ্যাট কেস ডায়াগনোস ইট ইজ এ কেস অফ ব্লাইটিডোভাম। ঠিক, ব্লাইটিডোভাম জিনিসটা কি? যে জেস্টেশনাল স্যাক উইদাউট ফিটাল পোল, জিনিসটা জানো তো তোমরা? জানো তোমরা? শুনেছো এটা কথা? ব্লাইটিডোভাম নামটা শুনেছো? হ্যালো বলো, জানো? হ্যালো, কই কেউ কোনো কথা বলছে না। ব্লাইটিডোভামের নাম শুনেছো? না ম্যাম। আচ্ছা, ব্লাইটিডোভাম শুনো না। ব্লাইটিডোভাম হচ্ছে কি আমরা জেস্টেশনাল স্যাকটা আসে, স্যাক আসে কিন্তু আমরা ফিটাল পোলটা আসে না। জেস্টেশনাল স্যাক আসার পরে ফিটাল জেস্টেশনাল স্যাক যখন 25 মিলিমিটার হয়ে যাচ্ছে কিন্তু তখনও ফিটাল পোল আসে না, তখন আমরা এটাকে ব্লাইটিডোভাম বলবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা কনজেনিটাল অ্যানোমালি। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে হবে, জেস্টেশনাল স্যাক এন্ড ফিটাল পোল আর তোমার এটা এই যে গ্রো করবে 1 মিলিমিটার পার ডে, প্রতিদিন 1 মিলিমিটার করে বাড়বে, ঠিক আছে। আর absence or inadequate growth of serial scan at least 7 to 10 days apart from the suggestive non-viability। দেখা যাচ্ছে যে প্রতিদিন 1 মিলিমিটার করে বাড়ার কথা, আমি 7 দিন পরে যদি দেখি সেরকম ইনক্রিমেন্ট যদি না হয়, অথবা একেবারেই হলো না, অথবা inadequate ইনক্রিমেন্ট, ইন দ্যাট কেস ইটস নন ভায়াবল, এই বাচ্চাটা বাঁচবে না, অথবা তখনই দেখা যাবে নন ভায়াবল হিসেবে আমরা ডায়াগনোসিস করব। আর পুয়ার প্রগনোস্টিক ভ্যালু কখন বলবো? যখন নো ইয়াক স্যাক বা দা স্যাক ডায়ামিটার মোর দেন 8 মিলিমিটার, অথবা বা কোনো এমব্রায়োনিক স্যাক নাই, এমব্রায়ো নাই, সেক্ষেত্রে আমরা বলবো, অথবা ইরেগুলার জেস্টেশনাল স্যাক, লো পজিশন অফ দ্য জেস্টেশনাল স্যাক, সেগুলো প্রগনোস্টিক ভ্যালু হচ্ছে ব্যাড প্রগনোসিস। আর হচ্ছে সময় তো নাই, আরো অনেক কিছু পড়ানোর ইচ্ছে ছিল। একটিভিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারি। তারপরে তোমার এই যে এখানে দেখো এমটি জেস্টেশনাল স্যাক, এমটি জেস্টেশনাল স্যাক এই যে প্রেগন্যান্সি, কিন্তু টিউবে যে একটা জেস্টেশনাল স্যাক আছে,
সেক্ষেত্রে আমরা একটু অ্যাবডোমিনাল ক্যাভিটি এমটি, কিন্তু টিউবের যে জেস্টেশনাল স্যাক আছে সেক্ষেত্রে আমরা একটু প্রেগন্যান্সি বলি। আর ব্যাটিনেবল তোমাদেরকে যেটা বললাম, স্যাক সাইজ দেখা যাচ্ছে যে অনেক বড়, যে অনেক বড় একটা স্যাক হয়ে যাচ্ছে 25 মিলিমিটার উইদাউট ফিটাল পোল, এটাকে আমরা ব্রাইটেড ওভান বলবো। মোরাল প্রেগন্যান্সি ডায়াগনোসিস করা যায়, দেখো স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, স্নোস্টর্ম দেখো এই পিকচারটা খুব সুন্দরভাবে কালারে কিন্তু খুব ভালো যায়, কিন্তু মোলার প্রেগন্যান্সি দেখো স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স সেটা হতে পারে। আর এটা হলো থিকালুটিন সিস্ট, অনেক বড় বড় থিকালুটিন সিস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদেরকে এটা বললাম যে জেস্টেশনাল স্যাক বেস্ট বোঝা যাবে, প্রথমে বোঝা যায় 4.5 উইকসে, ইয়াক স্যাক 5 উইকসে, সিআরএল 6 উইকসে, এটা ডায়ামিটার 20 মিলিমিটার হবে, 6 উইকসে হার্টবিট পাওয়া যাবে তোমার যখন সিআরএল 5 মিলিমিটার হয়। আর হচ্ছে আর যদি এটা ভালো করে প্রথমে যে আর্লিতে না বোঝা যায় 1 উইকস পরে আমরা আবার করতে পারি। ডেটিং করার জন্য ডেটিং আল্ট্রাসোনোগ্রাফি ফার্স্ট ট্রাইমেস্টারে সবচেয়ে ভালো, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বললাম যে ইন্টিমেট 1 মিলিমিটার করে হচ্ছে, সুতরাং ভুল হলে 1 উইকস পর্যন্ত ভুল হতে পারে, ঠিক আছে। সেকেন্ড ট্রাইমেস্টার ভুল হলে 2 উইকস পর্যন্ত। সুতরাং তোমার ডেটিংটার জন্য ফার্স্ট ট্রাইমেস্টারটা খুবই ইম্পর্টেন্ট। একই ডেটিং আমরা পাবো ফার্স্ট ট্রাইমেস্টারে, ঠিক আছে। একই ডেটিং আমার ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারে 2 উইকস ভ্যারিয়েশন হতে পারে, থার্ড ট্রাইমেস্টারে যে 3 উইকস ভ্যারিয়েশন হয়ে যেতে পারে। তারপরে এই সমস্যাগুলি এটা হতে পারে। এই ক্রাউন র্যাম লেংথ আমরা এইভাবে দেখি, হেড টু র্যাম, ঠিক আছে। এভাবে আমরা ক্রাউন র্যাম লেখে দেখা হয়, দেখো ক্রাউন র্যাম লেংথ এভাবে দেখা হয়। এখান থেকে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত ক্রাউন সিআরএল মাপা হয়। সেকেন্ড ট্রাইমাস্টারে আমি শর্ট তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি, আমি আর এটা নিয়ে এক্সটেন্ড করতে চাচ্ছি না। সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমাস্টারে আমরা সার্ভে করে স্ট্যান্ডার্ড অ্যানাটমিক্যাল সার্ভে করা হয়। সেকেন্ড ট্রাইমাস্টারে মানে কন্টিনিউটি অ্যানাটমি ডায়াগনোসিস করি টার্গেটেড আনসার কোশ্চেন এগুলো করা হয়। টার্গেটেড অ্যানাটমি স্পেশালিস্ট এগুলো সেকেন্ড ট্রাইমাস্টারে করা হয়। আমরা 18 to 22 উইকসে কনজেনিটাল আমরা অ্যানামাল স্ক্যান করা হয়, মনে রাখবা 18 to 22 উইকসে। সেটা কিন্তু তোমাদেরকে এটা অবশ্যই জিজ্ঞেস করা হয়, যদি কারো যদি এএলসি পড়ে তাহলে তোমাকে ইনভেস্টিগেশন টুলের মধ্যে জিজ্ঞেস করে অ্যানামাল স্ক্যান। আমরা ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি অ্যাকুরেট ডেটিং করা হচ্ছে, কনফার্মেশন অফ দ্য কনফার্মেশন অফ ডায়াগনোসিস, তারপর হচ্ছে অ্যাকুরেট ডেটিং করা যাচ্ছে, তারপর নাম্বার অফ প্রেগন্যান্সি করা যাচ্ছে। সেকেন্ড ট্রাইমাস্টারে স্পেশালি 18 to 22 উইকসে আমরা অ্যানামাল স্ক্যান, তোমাদেরকে বলা হয় অ্যানামাল স্ক্যানের জন্য মানে একটা যদি আল্ট্রাসাউন্ড করে অবশ্যই তোমরা 18 to 22 উইকস এর মধ্যে করবে অ্যানামাল স্ক্যানের জন্য। হ্যাঁ, এছাড়া ফিটাল বায়োমেট্রি করা হয়, কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখা যায়, ফিটাল লাইন নাম্বার, প্লাসেন্টাল লোকালাইজেশন, এএফআই আর বায়োফিজিক্যাল প্রোফাইল এগুলো লাস্ট ট্রাইমেস্টারে আমরা করব। সেক্ষেত্রে বাইপ্যারাল ডায়ামিটার আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে দেখি, তারপরে অক্সিপিটাল ফ্রন্টাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, ফিমোরাল লেংথ, এগুলো ভ্যারিয়েশন হতে পারে সেকেন্ড ট্রাইমেস্টারে, বললাম 2 উইকস পর্যন্ত, ঠিক আছে। বিপিটি এভাবে দেখা হয়, বিপিডি, ঠিক আছে, এইভাবে বিপিটি দেখা হয়। এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, বেশি একটা বলতে চাচ্ছি না। এই যে বিপিডি হেড সার্কামফারেন্স কিভাবে আমরা দেখি, হেড সার্কামফারেন্স আমরা বিপিডি মেপে কিন্তু লাস্ট টাইম সেকেন্ড ট্রাইমাস্টার থার্ড ট্রাইমাস্টারে আমরা বিপিডি দেখে আমরা এই ডিটারমিনেশন করি। তারপরে হচ্ছে ফিমোরাল লেংথ দিয়ে করতে পারি। ফিমোরাল লেংথটা থার্ড ট্রাইমাস্টারে কিন্তু সবচেয়ে অ্যাকুরেট হবে ফিমোরাল লেংথে, ঠিক আছে। এটা আমরা এটা করি। ফিমোরাল লেংথটা শ্যাফট ফিমারের লংজিটুডাল এক্সটেন্টটা দেখা হয়, পিকচারটা আমি দেখাই তোমাদেরকে। এই যে ফিমোরাল লেংথ এভাবে মাপি, ফিমোরাল লেংথটা মাপা হয় যে ফিমার এখান থেকে এতটুকু পর্যন্ত করা হয় ফিমোরাল লেংথ। হ্যাঁ, ফিমোরাল এই যে ফিমোরাল লেংথ কিভাবে মাপি, লেগ মেজারমেন্ট, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করছি। আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স যেটা করা হয় আইওজিআর ডায়াগনোসিস করা হয়, দিস ইজ অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল ফর দ্য আইওজিআর। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স সিঙ্গেল একটা ভ্যালু যদি বলি তাহলে অ্যাবডোমিনাল স্ক্যানিং করা হয়। অ্যাবডোমিনাল স্ক্যানিং দিয়ে আমরা সেটা গ্রোথ আইওজিআর ডায়াগনোসিস করার জন্য এটা করা হয়, এটা ম্যান্ডেটরি এটা করা হয়। টেকনিকটা তোমাদেরকে আর বলছি না, এটা আমাদের দিয়ে করে শেষ করে দিচ্ছি। আর কার্ডিয়াক অ্যাক্টিভিটি, লাইট নাম্বার, প্লাসেন্টাল লোকালাইজেশন, এএফআই এগুলি আমরা, আর বায়োফিজিক্যাল প্রোফাইল সেগুলো আমাদের থার্ড ট্রাইমেস্টারে দরকার হবে। আর
এগুলো ইম্পর্টেন্ট। লাইভ প্রেজেন্টেশন আমরা ডায়াগনোসিস করতে পারি, সেক্স ডায়াগনোসিস করতে পারি। সেক্স নামে আর্লিয়েস্ট হচ্ছে 12 উইকসে ডায়াগনোসিস করা যায়, আর বেস্ট হচ্ছে 17-20 উইকসে দেখা যায়। কিভাবে করি? পেনিস, স্ক্রোটাম মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 3 লাইন একটা শ্যাডো দেখা যায়, ছোট একটা দেখা যায়। যদি তুমি এই ফ্যালাস পাও, মেলের ক্ষেত্রে জেনিটাল সোয়েলিং মানে স্ক্রোটাল সোয়েলিং এবং সাথে যদি ফ্যালাস পাওয়া যায় মেল, আর ফিমেলের ক্ষেত্রে তুমি মেলটা যদি এক্সক্লুড করো, সেটা যে ফিমেল তুমি এটা কনফার্ম করার জন্য তোমাকে এখানে দেখা যায় 3 or 4 প্যারালাল লাইন পাওয়া যায়। এই দেখো এটা মেল, এই দেখো এখানে হচ্ছে ফ্যালাস, দিস ইজ ফ্যালাস, আর হচ্ছে লেবেল কি বলে স্ক্রোটাল সোয়েলিং, স্ক্রোটাল সোয়েলিং এন্ড ফ্যালাস, এই যে এখানে এটা হলো মেল, এই যে ফ্যালাস এন্ড স্ক্রোটাল সোয়েলিং। কিন্তু ফিমেলের ক্ষেত্রেও এই যে প্যারালাল লাইন 3 or 4 প্যারালাল লাইন, এখানে 3 প্যারালাল লাইন যখন তুমি পাবা এটাকে লেবিয়া, দিস ইজ লেবিয়া, ফিমেল। এইভাবে করা হয়। পার্সোনাল লোকালাইজেশন করতে পারি, লো লাইং, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মার্জিনাল, লো লাইং এর মধ্যে কি মার্জিনাল, পার্শিয়াল আর কমপ্লিট, সেগুলো আমরা জানতে পারি। প্লাসেন্টাল অ্যানাটমি জানা যেতে পারে, প্লাসেন্টার, তারপরে ম্যাচুরিটি, হ্যাঁ ম্যাচুরিটি জানাতে পারে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ম্যাচুরিটি আমরা জানতে পারি। হ্যাঁ, প্লাসেন্টাল ক্যালসিফিকেশন, পোস্ট ম্যাচুরিটির ক্ষেত্রে ক্যালসিফিকেশন, এই যে হোয়াইট ক্যালসিফিকেশন হতে পোস্ট ম্যাচুরিটি দিয়ে আমরা প্লাসেন্টাল ম্যাচুরিটিও আমরা বুঝতে পারি। এই যে দেখো, তারপরে হচ্ছে প্লাসেন্টাল লোকালাইজেশন, বোঝা যাবে, প্লাসেন্টা প্রিভিয়া এখানে বোঝা যাবে যখন এটা অক্লোজ করে যাবে, এটা হচ্ছে 4 টাইপ, প্লাসেন্টা প্রিভিয়া টাইপ 3, 4, 1, 2, 3, 4 প্লাসেন্টা অ্যাক্টিটা জানা যাবে যখন এটা মাসেল মায়োমেটিয়ামকে পার্স করে যাবে। হ্যাঁ, প্লাসেন্টা লোকালাইজেশন এইভাবে করা যাবে। বায়োফিজিক্যাল প্রোফাইল করা যাচ্ছে। বায়োফিজিক্যাল প্রোফাইলের মধ্যে আমরা 30 মিনিট টাইম দিতে হয়। বায়োফিজিক্যাল প্রোফাইল যদি আমাদের সোনোলজিস্ট 30 মিনিট করে না, সেই ক্ষেত্রে আমরা ফিটাল মুভমেন্ট, ফিটাল টোন, ফিটাল ব্রিদিং, অ্যামনিওটিক ফ্লুইড স্টাডি করা হয়, আর তার সাথে সাথে অ্যানেস্টি আমরা করা হয়, সিটিজি করি। হ্যাঁ, মিলিয়ে এটা টোটাল আমরা এটাকে স্কোরিং করি। সেটা হচ্ছে 30 মিনিট টাইম বায়োফিজিক্যাল প্রোফাইল সিটিজি করার পরে এটা আমরা করি। এখন মডিফাইড যেটা, সেই মডিফাইড এখন আমাদের সোনোলজিস্ট এত সময় দেয় না, অ্যানেস্টি করি আর সাথে এএফআইটা দেখি। এএফআই আমরা জানি, এএফআই হচ্ছে কি 5-25 পর্যন্ত, তার নিচে হলে অলিগোহাইড্রোজেনেস, আর অথবা আমরা ডপলার করতে হবে। ডপলার স্টাডি করা হয়, সেটা হচ্ছে আইইউজিআর, সেগুলো ক্ষেত্রে করা হয়। এই যে এএফআই করার জন্য এই যে পকেট, যে ফ্লুইড পকেট গুলো আছে লংজিটিউডাল একটা মাপা হয়। এই যে একটা সিঙ্গেল পকেট, এটা 4 পকেট, আমরা 4 পকেট নিয়ে এটাকে আমরা মেজার করে এটাকে আমরা মেইন বের করি। হ্যাঁ, যে লেস দেন 1 সেন্টিমিটার যদি সিঙ্গেল পকেট অলিগোহাইড্রোজেনেস, 1 to 2 হচ্ছে ডিক্রিজ, 2 to 8 হচ্ছে নরমাল, মোর দেন 8 হচ্ছে পলিহাইড্রোজেন। সিঙ্গেল পকেট যদি আমরা মাপি তাহলে সেভাবে মোর দেন 8 হলে তোমরা হচ্ছে পলিহাইড্রোজেনাস, লেস দেন 2 যদি বলি আমরা সেক্ষেত্রে সেটা অলিগোহাইড্রোজেনাস বলা হয়। এই যে এটা কিভাবে মাপা হয়, ফ্লুইড লেভেল। ঠিক আছে, এটা করা 4 কোয়াড্রেন্ট নিয়ে আমরা মাপা হয়। 4 কোয়াড্রেন্ট ফ্লুইড নিয়ে আমরা এখানে 4 কোয়াড্রেন্ট ফ্লুইড মেজারমেন্ট আমরা করেছি। যে সিঙ্গেল কোয়াড্রেন্ট এভাবে আমরা 4টা পকেটে আমরা মেপে আমরা সেটা করি। ঠিক আছে, এই যে মাপা হয়। এছাড়া 3D আছে, এটা লাইভ, একদম লাইভ যদি দেখি সেক্ষেত্রে আমরা 3D ইউজ করতে পারি। 3D ইউজ করা হয়। এতটুকু পর্যন্ত আজকে আমার টাইম এখানে শেষ। তোমরা কি কতটুকু বুঝতে পারছো? আমি জানি না, কিছু কিছু তো বুঝতে পেরেছো না? আল্ট্রাসাউন্ড বুঝতে পেরেছো? তাহলে আমি শেষ করে দিচ্ছি। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। কিছুটা আইডিয়া নিলা, এটা একটু করে নাও। কিছু তারপরে যদিও এটা পরীক্ষা তেমন একটা আসে না, কিন্তু সবার কিছু না কিছু জানতে হবে। ঠিক আছে।